এটা সরিয়ে দেন আগে ওই। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণী 2020-21 সেশনের এটি মূলত প্রথম ক্লাস, বিশেষ করে বললে মানবিক বিভাগের প্রথম ক্লাস। এবং আমি যে বিষয়টি তোমাদের সাথে আজকে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের আজকে পাঠের যে বিষয়টি সেটি নিয়ে আমরা একটু কথা বলছি। এবং পৌরনীতি ও সুশাসন আমরা মানবিক বিভাগে যে বিষয়গুলো পড়ি তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই বিষয়টি আমরা আমাদের যে ম্যান্ডেটরি সাবজেক্ট আছে তার বাইরে যে বিষয়গুলো আমাদের নিতে হবে তার ভেতরে অন্যতম একটি বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন। শিক্ষার্থীরা, আমরা আজকে দেখি তাহলে আমাদের ক্লাসে আমরা আজকে ক্লাসটা আমরা কিভাবে শেষ করব বা আলোচনাটা আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে আমরা আস্তে আস্তে ক্লাসটি বা আলোচনাটি শেষের দিকে যাব। শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, আমাদের ক্লাসটাকে বা এই আলোচনাটাকে আমরা চারটি ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি। এটা আমরা লার্নিং আউটকাম বলছি, অথবা আমাদের যদি আলোচনার এজেন্ডা বলি, প্রথমেই আমি আমাদের পৌরনীতি ও সুশাসনের একটি ইন্ট্রো দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই সিভিক্স এবং গুড গভর্নেন্স এটি কোথা থেকে আসলো বা এটি আসলে কেন দরকার এটি আমরা বলবো। এবং আলোচনার দ্বিতীয় অংশে আমরা যেটা চেষ্টা করব কোর্স প্ল্যান নিয়ে। অর্থাৎ আমাদের এই বিষয়টি যেহেতু অনেক বড় একটি বিষয়, সামাজিক বিজ্ঞানের একটি অনেক বড় একটি শাখা, সেই জায়গা থেকে আমাদের জন্য কোন বিষয়টি সুনির্দিষ্টভাবে দরকার সেটি আমরা দ্বিতীয় অংশে আলোচনা করার চেষ্টা করব। তৃতীয় থাকবে শিক্ষার্থীরা, যেটি হচ্ছে আমরা কেন সিভিক্সটা পড়ব। আমি বললাম পৌরনীতি ও সুশাসন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি আমাদের কোন জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের পড়াটা খুব বেশি জরুরি। আমি এই জায়গায় দুটি বিষয় নিয়ে আলোচনা করব, দুইটি পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, আরেকটা আমরা যদি বলি একেবারে প্র্যাকটিক্যাল যদি আমরা একটু চিন্তা করি, সেটি হচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে দেখব যে সিভিক্সটা আমাদের জন্য কি জন্য দরকার। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, থিঙ্ক আউট অফ দ্য বক্স। অর্থাৎ আমরা এখন যদি বলি বাংলাদেশের যে 3 টায়ার এডুকেশন সিস্টেম, সেখানে আমরা মাধ্যমিক পর্যায়ের শেষ ধাপে আছি, এরপরে তোমরা টারশিয়ারি এডুকেশনে চলে যাবে। অর্থাৎ আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড আমাদের এডুকেশনে আমরা চলে যাব এরপরেই। তো সেই জায়গা থেকে আমাদের একটু চিন্তা ভাবনা করা, যে চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের এই চিন্তাটা যেন আমরা বিশ্ব মানের একটা চিন্তা ভাবনা হতে পারে। অর্থাৎ আমরা যদি বলি ইউনিভার্সিটির কথা, সেই ইউনিভার্সিটি সেটি যেন আরো ভালো জায়গায় হয় এবং সেটা কিভাবে যাওয়া সম্ভব সেটা নিয়ে আমরা একটু শেষের দিকে আলোচনা করব। মূলত এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, এবং এইভাবে আমরা সামনের দিকে যেতে শুরু করবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যেহেতু এটি প্রথম ক্লাস, আমাদের স্বাগত জানাচ্ছি কলেজ প্রশাসন থেকে, আমাদের সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে। আমরা নতুন একটি নিউ নরমালে অভ্যস্ত হয়ে উঠেছি এবং সেই জায়গা থেকে আমরা আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। শিক্ষার্থীরা, আমরা দেখি তাহলে আমাদের ক্লাসে কি আছে। প্রথমে আমরা যদি বলি যুদ্ধক্ষেত্রের একটি আউটলাইন যদি আমরা বলি, তাহলে ঠিক এইভাবে চলে আসে, তোমরা যেটি দেখতে পাচ্ছ। আমরা বলছি আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত মূল্যায়নের জন্য আমাদের যে একটি ছক বাঁধা আছে, সেই ছকটা নিয়ে আমরা একটু এখানে দেখছি। এবং আমরা সমস্ত সিলেবাস শেষ করার পরে আমাদের যে ছকে আমাদের যুদ্ধটি হবে, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নটি হবে, সেটি হলো এইরকম। অর্থাৎ আমাদের এই 10টা অধ্যায় থেকে আমরা 30টা এমসিকিউ প্রশ্ন পাবো, যেটি প্রতিটারই উত্তর দিতে হবে এবং মান সমান, সেটা 30 মার্কস। এবং 11টা সিকিউ প্রশ্ন থাকবে, যেখান থেকে 7টির উত্তর দিতে হবে। এবং সিকিউ প্রশ্নে তোমরা নিশ্চয়ই এর সাথে অভ্যস্ত। সিকিউ প্রশ্নের যে 4টি বিভাগ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে 10 মার্কস থাকবে। টোটাল 7টার জন্য 70 এবং এমসিকিউ 30টার জন্য 30 মার্কস। এইভাবে হচ্ছে 100 মার্কের মধ্যে আমাদের এই পৌরনীতি সুশাসন প্রথম পত্রের মূল্যায়নটা হবে। এবং তোমরা দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রটা পড়বে, ঠিক মূল্যায়ন ব্যাপারটা এরকমও থাকবে। এখন পর্যন্ত এই সিস্টেমে আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চেষ্টা করব যে আমাদের যে এজেন্ডাগুলো ছিল, লার্নিং আউটকামগুলো ছিল, সেগুলো একটি একটি করে ধরে সেগুলোকে আমরা অর্জন করার জন্য। তাহলে আমরা এবার একটু কথা বলি ইন্ট্রোডাকশন টু সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা যখন বলি একটি কথা তোমাদের সাথে একটা আমি আলোচনাই করে নেই, একেবারে শুধু সরাসরি যদি চলে যায় পৌরনীতি ও সুশাসনের ইংরেজি যদি আমরা বলি, তাহলে একেবারে সিভিক্স কথাটি বলতেই হয়। আমরা প্রথমে বলছি, আমরা একটু দেখি এখানে, আমরা বলছি সিভিক্স, এটি জানো, এটি মানে হচ্ছে পৌরনীতি। অর্থাৎ আমরা এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ, দুটি শব্দ থেকে চলে এসেছে। আমরা যদি একেবারে এই আক্ষরিক অর্থে অনুবাদ করি, এই শব্দটাকে ভেঙে ভেঙে অনুবাদ করি, তাহলে আসলে পৌরনীতি বলতে কি বোঝায়, তাহলে এই দুটি শব্দের ভিতর থেকে আমরা কিন্তু পেয়ে যাই যেটি ল্যাটিন শব্দ। আমরা প্রথমে দেখি, একটা বলছি আমরা সিভিস, একটা হচ্ছে সিভিটাস।
এই যে দুটো ল্যাটিন শব্দ, এই শব্দটার মানে আমি ধরে নিচ্ছি তোমরা হয়তো অনুধাবন করতে পারছো যে কি সম্পর্কিত হতে পারে। আমি প্রথমটি যদি বলি সিভিস, সিভিস শব্দটির অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিচার শব্দটির অর্থ হচ্ছে নগররাষ্ট্র। অর্থাৎ আমরা যদি এই জায়গা থেকে একটু চিন্তা করে দেখি যে পৌরনীতি বলতে কি বোঝায়, তাহলে কিন্তু আমরা বলেই নিতে পারি যে জ্ঞানের যে বিশেষ শাখা নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে কথা বলে, অর্থাৎ তাদের দায়িত্ব কর্তব্য সবকিছু বিষয় নিয়ে যে শাখাটি আলোচনা করে সেটি হচ্ছে পৌরনীতি। এটি একেবারেই সাধারণ একটি জ্ঞান দিয়ে একটি বিষয়কে আমরা সংজ্ঞায়িত করার একটা চেষ্টা করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা তাহলে এখানে কি বলছি, সিভিস শব্দটি দুই ভাগে যদি আমরা বিভক্ত করে দেই এখানে, তাহলে দেখছি সিভিস আসছে এবং সিভিটাস আসছে। এটি তোমাদের জন্য অনেক সময় পরীক্ষাতেও আসে। সিভিস এবং সিভিটাস থেকে মূলত সিভিস শব্দটি আসলো, যে সিভিক শব্দটির অর্থই এখন আমরা বলছি পৌরনীতি, অথবা সিভিস এবং সিভিটাস থেকে নগর এবং নাগরিক এবং নগর রাষ্ট্রের সম্পর্কিত যে বিজ্ঞান, যে জ্ঞানের শাখাটি আলোচনা করে সেটি পৌরনীতি। এটি আমি বলে তোমাদের জানিয়ে রাখি, এটি হলো সমাজ বিজ্ঞানের একটি বিশেষ শাখা, এবং সেই জায়গায় বলছি সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি বিশেষ শাখা এবং জ্ঞানের একটি অন্যতম একটি শাখা। সামাজিক বিজ্ঞানের ভেতরেও আরো অনেক যে বিষয়গুলো আছে সেখানে এই নিয়ে আমরা কথা বলবো, একটু পরেই বলবো শিক্ষার্থীরা। তাহলে এটি আমরা দেখলাম যে সিভিস এবং সিভিটাস। এখন যদি আমরা তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে বিষয়টা বলবো যে এই বিষয়টা কোথা থেকে আসলো, আমাদের প্রথম লার্নিং আউটকাম অথবা প্রথম আমাদের এজেন্ডা যেটা আমরা বলছি যে সিভিক্সটা কোথা থেকে আসলো, এটাকে আমরা এই যে মাত্র পড়া শুরু করলাম অথবা এসএসসি থেকেই শুরু করলাম যে এই কথাটা আসলো, না অনেক আগে থেকে এই বিষয়টা চলে আসছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতেই হয়, তোমরা নিশ্চয়ই কথাটির সাথে বা এই উক্তিটির সাথে অনেকাংশেই বা অনেকভাবেই তোমরা অভ্যস্ত এবং জেনে আসছো। সেটি হচ্ছে ম্যান ইজ বাই নেচার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেল, অ্যান্ড হু ইজ নট এ মেম্বার অফ দিস সোসাইটি ইজ আইদার আ গড অর এ বিস্ট। তোমরা সবাই জানো এই কথাটি, যে অ্যারিস্টটল বলছে বা রাষ্ট্রবিজ্ঞান তথা পৌরনীতির জনক যে কথাটি বলছেন যে আমরা স্বভাবতই, অর্থাৎ মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব, এবং যে সমাজের অন্তর্ভুক্ত নয় তার কথাই তিনি হয় দেবতা অথবা পশু। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের একেবারে সৃষ্টির আদিকাল থেকে, আমরা যদি এখানে একটু দেখি তোমাদের, আমরা যদি এই কথাটি একটু লিখে বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের জন্য একটু হয়তো সুবিধা হবে। আমরা এখন যে বিষয়টি বলার চেষ্টা করছি যে একেবারে যদি আমরা বিগ ব্যাং এর কথা বলি, হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিগ ব্যাং এর কথা আমরা কেন বলছি। বিগ ব্যাং এর কথাটা বলছি কারণ একেবারে আমরা যদি বলি এই মহাবিশ্বের বা এই পৃথিবীর সৃষ্টি, তাহলে এই তত্ত্বটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই বিগ ব্যাং থেকে শুরু করে মানব সভ্যতার ইতিহাস পর্যন্ত বা মানব সভ্যতা যখন থেকে শুরু হলো সেই সময় থেকে কিন্তু মানুষ স্বভাবতই সমাজবদ্ধভাবে বসবাস করতে শিখছে, অর্থাৎ জন্মগতভাবে তারা সামাজিক। কারণ আমরা জানি যে একজন বাবা মা অথবা একজন পুরুষ এবং মহিলা ছাড়া স্বভাবত স্বাভাবিক নিয়মে আরেকটি সন্তানের জন্ম দেওয়াটা অসম্ভব, তাদের দুইজনেরই কোনো না কোনোভাবে উপস্থিতি দরকার। তাহলে আমরা বলছি দেখো যে এই যে একেবারে সৃষ্টির প্রথম থেকেই আমরা যে সমাজবদ্ধভাবে বা পরিবার গঠন করে বসবাস করতে শিখলাম সেটি কিন্তু অ্যারিস্টটল বলে গেছে। আমরা এটা আবারও বলছি যেটি একটা সমাজবিজ্ঞানের একটি অংশ, পৌরনীতি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তথা এটি একটা বিজ্ঞান, সেই জন্য এই বিজ্ঞান যেহেতু আমরা বলছি এটি একটা বিজ্ঞানের যেহেতু একটা অংশ, সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীদের নাম শুনে আসবো, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আমরা শুনে আসবো ম্যাকিয়াভেলি, আমরা সেন্ট টমাস অ্যাকুইনাস, বা আধুনিক সময়ে আমরা যদি বলি রুশোর কথা বলি, হবস, লকের কথা বলি, তাহলে কিন্তু এই বিজ্ঞানীদের কথা আমরা শুনবো। কেন শুনবো? কারণ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পৌরনীতি হচ্ছে একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটি আমরা বললাম সিভিস এবং সিভিটাসদের নিয়ে আলোচনা করে, অর্থাৎ নগরাষ্ট্র এবং সেখানকার অধিবাসীদের নিয়ে আলোচনা করে। তাহলে এই জায়গায় আমি সম্পূর্ণ একটি তথ্য তোমাদের দিয়ে দিই সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা সবাই জানি যে বললাম যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানীদের আমরা জানবো বা যারা এই যে মনীষী ছিল তাদের ভেতরে, তোমরা কি জানো এই যে আমি প্রথম যে কয়েকজন মনীষীর কথা বললাম সেই মনীষীরা একটা সম্পর্কে আবদ্ধ, অর্থাৎ কেউ কারো গুরু কেউ কারো শিষ্য, এটা কি তোমাদের জানা আছে? হ্যাঁ আমি জানি তোমরা অনেক অ্যাডভান্স স্টুডেন্ট এবং তোমাদের জানা আছে। এটি জানার একটি সহজ উপায় আমরা বলে দিই, এবং খুব মজার উপায়, যেটা আমার কাছে খুব মজা লাগে, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা স্পা লিখলাম প্রথমে, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখে নিই, সর্বপ্রথম আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলছি সেটা হলো সক্রেটিস, তারপরে পি দিয়ে হচ্ছে প্লেটো, এ দিয়ে অ্যারিস্টটল, এবং তার শিষ্য হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। হ্যাঁ, এই জায়গায় বলছি সক্রেটিসের কথা বলছি, প্লেটোর কথা বলছি, অ্যারিস্টটলের কথা বলছি, আলেকজান্ডার কথা বলছি। এটা আমরা কেন বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা? খেয়াল করে দেখো যে সক্রেটিস একজন মনীষী ছিলেন যিনি বলে গেলেন নো দাই সেলফ, তারপরে বলে গেলেন ভার্চু ইজ নলেজ। তার সুযোগ্য শিষ্য হচ্ছে প্লেটো। এটি জাস্ট জানার জন্য, এটি আমাদের একটা কনসিকুয়েন্স, এটা জানা থাকলে খুবই ভালো হয়। তার সুযোগ্য শিষ্য হচ্ছে
অ্যারিস্টটল, যাকে আমরা বলছি রাষ্ট্রবিজ্ঞানের জনক, তার শিষ্য হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। তোমরা নিশ্চয় আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছো। তাহলে আমরা এইভাবে যদি বিষয়টা একটু দেখি, তাহলে আমাদের জন্য এটি মনে রাখতে অথবা আমাদের জন্য এটি রিক্যাপিচুলেট করতে সুবিধা হয়। তাহলে সেই জায়গা থেকে আমরা বলছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে এই যে একেবারে মানব সভ্যতার ইতিহাস থেকেই শুরু করে আমরা বিগ ব্যাং এর কথা বললাম, এবং বিগ ব্যাং এর পর থেকে আমরা বলছি যে মানব সভ্যতার ইতিহাস যখন শুরু হলো তখন থেকে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করলাম। আমরা যদি রাষ্ট্র, এই যে রাষ্ট্রের কথা বলছি, আমরা সিভিটাসের কথা বলছি, এই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ নিয়ে যদি একটু আমরা চিন্তা করি, তাহলে কি দেখবো শিক্ষার্থীরা? কিছু কিছু মনীষীরা দেখবে যে এই রাষ্ট্র সম্পর্কিত যে মতবাদ বলে যে সমাজবদ্ধ মানুষরা প্রথমে ছিল খুবই নির্দয়, কেউ কেউ বলেছে খুবই বন্ধুসুলভ, কেউ কেউ বলেছে যে না, তারা ছিল খুবই হাঙ্গামা প্রিয়, এবং তারা বলল যে একসময় তাদের মধ্যে এই সুশান্তি বা এই হাঙ্গামাটা দূর করার জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য তারা একটি চুক্তি করলো। এই চুক্তিটাই পরবর্তীতে পরিবর্তিত হয়ে একটি অর্গানাইজেশন অথবা একটি প্রতিষ্ঠানের রূপ দান করলো, যেটিকে আমরা বলছি রাষ্ট্র। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি, খেয়াল করে দেখো, যখন আমাদের পরিবার 2 জন থেকে 3 জন বা 3 জন থেকে 4 জন হতে শুরু করলো, সেই সাথে কিন্তু আরেকটা ধারণা চলে আসলো। সে ধারণাটা কি চলে আসলো? যে সম্পদের যে একটা অধিকার, অর্থাৎ এই জিনিসটা আমার, এটা আমার দায়িত্বে থাকবে এবং কেউ এসে সেটা হরণ করে নিয়ে যেতে পারবে না, এই অধিকারটা চলে আসলো। দ্যাট মিনস আমরা এখানে বলছি, দেখো, ইকোনমিক কনসেপ্ট একটা চলে আসলো। ইকোনমিক কনসেপ্টটা চলে আসলো, অর্থাৎ সম্পদের ধারণাটা সৃষ্টি হলো। সম্পদের ধারণা যখন সৃষ্টি হলো, সাথে সাথে কিন্তু এই সম্পদ রক্ষা করার জন্য একটা অথরিটির প্রয়োজনীয়তা কিন্তু তারা অনুভব করলো। অর্থাৎ একটা এমন একটি অর্গানাইজেশন থাকবে, একটি সংগঠন থাকবে, যে বিষয়টাগুলোকে নির্ধারণ করবে। অর্থাৎ আমার সম্পদ আমার কাছে থাকবে, কেউ যেন সেটা এসে হরণ করে না নিয়ে যেতে পারে, সেটা যে এসে নিয়ে যেতে না পারে অন্যায়ভাবে, সেটি দেখার জন্য তার একটা অর্গানাইজেশনের একটা বা একটা আমরা যদি বলি একটি চুক্তির প্রয়োজনীয়তা অনুভব করলো। তাহলে আমরা সেখানে কি বলছি? যে সিভিক ফ্যাসিলিটিস, আধুনিক কালে আমরা এই সিভিক ফ্যাসিলিটিস এর কথা বলছি। অর্থাৎ আমার সম্পদ আমার থাকবে, আমার জিনিসগুলো আমার দায়িত্বেই থাকবে, এবং সেটা যদি হরণ করা হয়, অর্থাৎ আমার অধিকারকে যদি হরণ করা হয়, তাহলে আমি নির্দিষ্ট অথরিটির কাছে গিয়ে আমি আমার সেই অনুযোগটা জানাতে পারবো, এবং সেই অনুযোগের কাছ থেকে আমরা যেটা দেখব যে আমাদের সেটা তারা সমাধান করে দিবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি যে আমাদের এই যে সিভিক সেন্সটা তখন থেকেই চলে আসলো, অর্থাৎ সম্পদের ধারণা এবং সেটা রক্ষা করার জন্য একটি গোষ্ঠীর একটা ধারণা, সেই জায়গাটা আমাদের চলে আসলো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কি বলতে পারি যে সেই একেবারে আদি সময় থেকে, অর্থাৎ বিগ ব্যাং এর পর থেকে, সেই মানব সভ্যতার সৃষ্টির সময় থেকেই একেবারে যেটি হচ্ছে আমাদের এই সিভিক কালচার অথবা সিভিক এই সেন্সটা আমাদের জন্ম লাভ করলো, এবং সেটি আমরা পরবর্তীতে দেখেছি যে আমরা বলছি নলেজ, ভার্চু ইজ নলেজ, অথবা নো দাই সেলফ এর কথাটি বলেছেন যিনি সক্রেটিস। তার একেবারে আমি যদি বলি গুণমুগ্ধ শিষ্য প্লেটো কিন্তু তার রিপাবলিক গ্রন্থে বলে গেছেন, এই বিষয় নিয়ে কিন্তু ধারণা দিয়ে গেছেন। অর্থাৎ আমরা সেই যদি নগর রাষ্ট্রের কথা বলি, আদর্শ রাষ্ট্রের কথা বলি, তাহলে কিন্তু সেখানে একটি সুন্দর একটি রাষ্ট্রের কথা তিনি বলেছেন, যে কিভাবে সেই দেশের জনগণ ভালোভাবে শাসন কার্য উপভোগ করতে পারে, অর্থাৎ কিভাবে শাসন কার্যটা পরিচালিত হতে পারে। সেখানেও কিন্তু সিভিক ফ্যাসিলিটিস, অর্থাৎ এই যে নগর এবং রাষ্ট্র সম্পর্কিত কিছু বিষয়টা চলে আসে। তাহলে আমরা সেই সময় থেকে দেখছি, প্লেটো সেটা বলে গেছেন। তারপরে আমি যদি দেখি, প্লেটোর সুযোগ্য শিষ্য অ্যারিস্টটলও কিন্তু খুব ভালোভাবে এই বিষয়টাকে আরো সূক্ষ্ম এবং ভালোভাবে বিশ্লেষণ করলেন, এবং তার পলিটিক্স গ্রন্থে তিনি সেটা বলার চেষ্টা করলেন। এবং আমরা জানি প্লেটো সরকারের শ্রেণী বিভাগ করলেন, অর্থাৎ শাসক কতজন হবে, অর্থাৎ শাসকের সংখ্যার উপর ভিত্তি করে তিনি সরকারের শ্রেণী বিভাগ করলেন। এবং আমরা জানি যে অ্যারিস্টটল তিনি আরো একটি ভালো কাজ করলেন, যেটি হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য অনেক সংবিধানকে তিনি পর্যালোচনা করলেন, এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তিনি এমনভাবে তুলে ধরলেন এবং বৈজ্ঞানিক উপায়ে তুলে ধরলেন। বৈজ্ঞানিক উপায় মানে কি? নির্দিষ্ট একটি উপায়ে বৈজ্ঞানিক পন্থায় বিশ্লেষণের মাধ্যমে একটি ডিসিশনে নিয়ে আসলেন। এবং সেই জন্যই আমরা বলছি যে অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক, অর্থাৎ পরিণতির জনক। এখানেই আমরা বলছি তাহলে অ্যারিস্টটলও কিন্তু বলে গেছে এই সিভিক ফ্যাসিলিটিস অথবা হচ্ছে আমাদের যে নাগরিক সম্পর্কিত যে অধিকার অথবা আমাদের যে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, কে পরিচালনা করবে, এই বিষয়টি চলে আসে। তাহলে কিন্তু আমরা ইতিহাসের সেই জায়গায় যদি চলে যাই, আমরা বললাম বিগ ব্যাং এর পরে আমাদের সে মানব সভ্যতার ইতিহাস, সেই ইতিহাসেও কিন্তু আমরা বলছি যে সিভিক ফ্যাসিলিটিস চলে আসে। তারপরে যদি আমরা আমাদের ইতিহাসের মধ্যযুগের চলে আসে, আমাদের যে পলিটিক্যাল থটের মধ্যযুগের কথা বলি, সে সময় একটি বিষয় চলে আসলো, এই যে নাগরিক অথবা এই যে নগর রাষ্ট্র বিষয়ে, এই নগর রাষ্ট্র বিষয়ে যে বিষয়টি আসলো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে ধর্মের সাথে সংযুক্ত করে, অর্থাৎ ধর্মকে সংযুক্ত করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, চার্চ থেকে কিভাবে রাষ্ট্রকে বা একটা অর্গানাইজেশনকে চালানো যায়, এই বিষয়টি চলে এসেছে। একটা মধ্যযুগীয় ব্যাপার।
আমি যদি সেই সময়কার বিজ্ঞানীদের কথা বলি তাহলে সেন্ট টমাস অ্যাকুইনাস, সেন্ট অগাস্টিনের কথা বলতে হয়, ইনারা এই বিষয়টা নিয়ে কথা বলেন। আধুনিক যুগে যদি আমরা চলে আসি তাহলে আমরা নিশ্চয়ই জানি নিকোলো ম্যাকিয়াভেলির কথা দ্য প্রিন্স গ্রন্থে তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন একটি রাষ্ট্রপ্রধান কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবেন। অর্থাৎ রাষ্ট্রপ্রধান কখনো একেবারেই তার কথায় শেয়ালের মতো ধূর্ত হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে কখনো সিংহের মতো দাপটে থাকবে, অর্থাৎ সিংহের মতো সেই রকম তেজি থাকবে। তিনি কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছেন, তিনি আধুনিক সময়ে সে কথাটি বললেন। অর্থাৎ সে সময়েও তিনি যে কথাটি বললেন যে সেই দেশের নাগরিক অর্থাৎ সিভিসরা কিভাবে সিভিটাসের এই যে নগর রাষ্ট্রের বিষয়গুলোকে উপভোগ করবে, অর্থাৎ সিভিটাস অর্থাৎ নগর রাষ্ট্র বা রাষ্ট্রগুলা কিভাবে এই জনগণ তথা নাগরিকদের দায়িত্ব কর্তব্যগুলোকে এনশিওর করবে, এই বিষয়টি কিন্তু সে সময় চলে আসলো। এইভাবেই চলে আসছে এবং আধুনিক সময়ে আমাদের যখন সিভিক সেন্স আরো বেশি ইনক্রিজ করলো এবং বিশ্ব যখন আমাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে গেল, টেকনোলজি আমাদের দিকে আরো বেশি ফাস্ট হলো, এই বিষয়টা আমাদের আরো বেশি চলে আসলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আবারও বলতে পারি বিগ ব্যাং থেকে শুরু করে মানব সভ্যতার ইতিহাস সেই শুরু থেকেই আমাদের এই সিভিক সেন্সটা চলে আসছে এবং সিভিক সেন্সটি আছে বলেই আমরা বলছি সেই সময় থেকে আমাদের এই নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কিত আলোচনাটা হয়ে আসছে। এখন আমরা সেই বিষয়টা পড়ছি এবং সেটি হচ্ছে সিভিক্স বা পৌরনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই বিষয়টি এতক্ষণে বুঝতে পারছো। এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন। তোমরা সুশাসনের কথাটি আমরা যদি এখন বলি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা অর্গানাইজেশনের কথা আবার বলতেই হয়। তোমরা সবাই সে অর্গানাইজেশনের নাম জানো, যে অর্গানাইজেশনটি সুশাসনকে কয়েন করলো সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক। অর্থাৎ সিভিক সেন্সটি যেহেতু প্রথম থেকেই ছিল, গত শতাব্দীর 80 এবং 90-এর দশকে মূলত আমরা যদি বলি দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা মহাদেশের কিছু দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য বিশ্ব ব্যাংক একটি প্রজেক্ট হাতে নিল। অর্থাৎ তারা তাদের অর্থনীতিকে যেন ভালোভাবে কাজ করা যায় সেই কাজ করার জন্য তারা একটা প্রজেক্ট হাতে নিল এবং তারা একটা প্রেসক্রিপশন তৈরি করলো, অর্থাৎ এই দেশগুলোর জন্য একটা প্রেসক্রিপশন করে দিল। যেমন আমরা জানি যে আমাদের ডায়াগনোসিস ডাক্তাররা যখন করেন তারপরে RX লিখে তারা একটা প্রেসক্রিপশন করেন, হ্যাঁ, যে সেটা আমাদের কিভাবে মেনটেন করতে হবে, সেটা কখন সেটা আমাদের নিতে হবে, সেটা কিভাবে আমাদের পরিচালনা করতে হবে। অ্যাটলিস্ট প্রেসক্রিপশনের মানে হচ্ছে ওই মতো যদি আমরা চলি তাহলে অবশ্যই আমরা একটা সুফল পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সে প্রেসক্রিপশন দেওয়ার পরে যখন তারা গবেষণা করে দেখলেন এবং আউটপুটটা সেভাবে পেলেন না, তখন তারা একটা গবেষণা করে দেখলেন যে এখানে কেন যে পরিমাণ আমরা ইফোর্ট দেওয়া হলো, যে পরিমাণ অর্থনৈতিক সাহায্য দেওয়া হলো, সেই পরিমাণ কেন বেনিফিটটা আসলো না। তারা দেখলেন যে সেখানে এই যে সিভিক্স এবং সিভিটাসের মধ্যে অর্থাৎ নগর রাষ্ট্র এবং এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটার ভেতরে কিছু কিছু জিনিসের অভাব তারা দেখতে পেলেন। অর্থাৎ স্বচ্ছতার অভাব তারা দেখতে পেলেন, তারা জবাবদিহিতার অভাব দেখতে পেলেন এবং সেবাকে দ্রুত সেবা গ্রহীতা এবং সেবা দাতার এই দুইজনের ভিতরে একটা বিশাল গ্যাপ দেখতে পেলেন। যে গ্যাপটাকেই তারা উল্লেখ করলো সুশাসনের অভাব। অর্থাৎ আমরা যদি দুইটা বিষয়কে আলাদা করে দেই, এখানে দেখছি আমরা বলছি সুশাসন অর্থাৎ প্রকৃষ্ট রূপে শাসনের অভাব ছিল। আমি কিন্তু 3-4টা প্রপঞ্চ এখানে ব্যবহার করেছি, যেটা হচ্ছে স্বচ্ছতার অভাব, অর্থাৎ স্বচ্ছ না। দ্বিতীয়টা বলেছি যে দাতা এবং গ্রহীতা, সেবা দাতা এবং সেবা গ্রহীতার ভিতরে একটি ডিস্টেন্স তারা দেখতে পেল, অর্থাৎ সেবা দাতা থেকে গ্রহীতার ভিতরে একটি মিডল ম্যানের তারা উপস্থিতি দেখলো, যে মিডল ম্যানটি সেবার মানটা কমিয়ে দিচ্ছে, এটি বললাম। তারপরে বললাম যে ট্রান্সপারেন্সি নেই, সেটা স্বচ্ছতায় চলে আসে। অ্যাকাউন্টেবিলিটি নেই, অর্থাৎ রেসপন্সিবল না, আমাকে দিতে বলা হলো কিন্তু সেটা আমরা দেইনি, এইরকম কিছু। তখন সর্বপ্রথম বিশ্বব্যাংক এই যে সুশাসনের বিষয়টা তারা কয়েন করলো এবং বলল যে এই জায়গায় সুশাসনের অভাব, অর্থাৎ এই বিষয়গুলো অভাব আছে। তাহলে এটাকে এই প্রেসক্রিপশনটাকে কাজে লাগাতে হলে তারা কি করতে হবে, তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করলো যে হ্যাঁ, এখন এই যে সিভিক যে ফ্যাসিলিটিস আছে এর সাথে আমাদের যদি সুশাসনটা আসে তাহলে আমরা যে সুবিধার কথাগুলো সেই প্রথম থেকে বলে আসছি সেই সুবিধাগুলো আরো বেশি স্টেপ আপ করা সম্ভব হয়, আরো বেশি ইন্টিগ্রেট করা সম্ভব হয়। এই জায়গা থেকে আমাদের সেই সময় থেকে সুশাসনের বিষয়টি চলে আসলো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এটাই মোটামুটি বলছি যে কিভাবে আমাদের সিভিক্স আসলো এবং সুশাসন আসলো। তারপর থেকে আমরা এই যে পৌরনীতির সাথে সুশাসনের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত দেখার ফলে আমরা এটা আমাদের এই যে যারা কোমলমতি তোমরা আছো, যারা এখন আমাদের সাংবিধানিকভাবে তোমরা নাগরিক হবে বা আমাদের রাষ্ট্রের শাসন কার্যে তোমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শুরু করবে, তাদেরকে একটি সুনাগরিক হওয়ার জন্য একটি মূলত একটি খুব ভালো একটি পাঠ হচ্ছে আমাদের এই পৌরনীতি এবং সুশাসন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বললাম সুশাসনটা হচ্ছে প্রকৃষ্ট রূপে শাসন, অর্থাৎ
ভালো কিছু, মানে এখানে ভীষণ পজিটিভ একটা কিছু আমরা বলছি, যেখানে সন্তুষ্টি থাকবে বা আমরা যদি উপযোগিতা বলি সেটা থাকবে সর্বোচ্চ অনেক উপরে। এবার আমরা একটু আমাদের ক্লাসের পরের দিকে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোর্স প্ল্যানের কথা বলছি। এতক্ষণ আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করার চেষ্টা করলাম, যে আলোচনায় আমরা বললাম যে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ আমি যদি একটু সামারি করি এতটুকুর অতীত বর্তমান ভবিষ্যৎ, এবং নাগরিকের স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে যে জ্ঞানের শাখাটি আলোচনা করে সেই শাখাটি মূলত পৌরনীতি, এটি নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা একটা কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো, অর্থাৎ এত বড় বিষয় তো আমাদের এই 1 বছরে বা 100 মার্কের ভিতরে সেটি করা সম্ভব না, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেটি আমরা একটু দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা। তার মধ্যে আমরা বলে নেই, আমরা রাজশাহী কলেজে প্রথম ক্লাস করছি মানবিক বিভাগে। তোমরা যারা শিক্ষার্থী আছো তাদেরকে আমরা বলছি, দেখো আমরা ক্লাসটা করব গল্প করতে করতে। হ্যাঁ, আমরা ক্লাসটাকে আর ক্লাস করে দিব না, কারণ আধুনিক শিখন বিজ্ঞান যেটি বলছে, আমরা ক্লাসটাকে যদি উপভোগ্য করে তুলি, অর্থাৎ আমরা যদি একটু সোজা হয়ে বসি, হ্যাঁ, স্পাইনাল কর্ড সোজা করে, সেটা শুয়ে থেকে বা বসে থেকে না, তোমরা একটু যারা এই ক্লাসটি উপভোগ করছো আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের অ্যাটিটিউডটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ, ক্লাসটা মনোযোগী হবে কিনা, বা তোমার অ্যাটিটিউড যদি থাকে না আজকে ক্লাসটি আমি মনোযোগ সহকারে বা বুঝেই তারপরে উঠবো, এই অ্যাটিটিউড নিয়ে যদি তুমি বসো, তাহলে কিন্তু তোমার ক্লাসের মনোযোগটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। এবং সেটার জন্য বসার একটা ব্যাপার আছে। আমি তোমাকে বলছি একটু স্পাইনাল কর্ড সোজা করে যদি একটু বসো, একটু পড়ার ভঙ্গিমায় যদি একটু বসো, তাহলে কিন্তু তোমাদের মনোযোগটা আরো ভালো হবে। সে প্ল্যানই বলছি। কোর্স প্ল্যান বলতে গিয়ে আমি একটা গল্পই বলবো, গল্পের ভেতর থেকে দুটো করে শব্দ আমি বার করে নিয়ে এসে আমরা কোর্সে সেট করব। হ্যাঁ, আমরা তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবে বা মনোযোগ দিয়ে শুনবে। আমি একটা গল্প করছি, সেই গল্পের ভেতর থেকে আমরা শব্দ 2-4টা করে বার করে নিয়ে এসে আমরা সেখানে 10টা চ্যাপ্টার সেট করব। কেমন? আমরাই আমাদের চ্যাপ্টারটা সেট করব এবং আমরা সেভাবে পড়বো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে পরবর্তী স্লাইডটা একটু দেখি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের আমি জানি অনেকের এটি একটি হবিও আমি বলতে পারি, তোমাদের অনেক হবি আছে। এটাকে বনসাই বলে এবং এটি একটি জাপানি আর্ট। হ্যাঁ, একটি বড় গাছকে ছোট করে দেখানোর একটি আর্ট আমি বলবো। এটি জীবন্ত একটি শিল্প, যেটা জাপানে মূলত এই শিল্পটাকে জাপানি শিল্প বলা হয়। এবং এটি দিয়ে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখো আমি যে গল্পটা করবো নিশ্চয়ই এর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি বলছি একটা বড় বিষয়কে ছোট বিষয় দিয়ে তুলনা করা। অর্থাৎ আমি যদি একটা বট গাছের বনসাই দেখি, তাহলে ওই ছোট বনসাই বট গাছটা দেখে আমি কি বুঝতে পারবো যে আসলে বড় গাছটি কেমন হয়। আসলে সব বৈশিষ্ট্যগুলোই এই বনসাইয়ের ভিতরে রাখা হয়। তো আমি এই জায়গা থেকে শুরু করছি। এই কথাটা বলতে গিয়ে আমি যে কথাটি তোমাদের বলবো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী যারা আছে, আমরা একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি এবং বলা হয় ফ্যামিলি ইজ দ্য মিনি স্টেট। অর্থাৎ আমরা ফ্যামিলিকে বলছি একটা মিনি স্টেট। কেমন? সরকার যদি আমি বলি যে একটা বড় একটা অর্গানাইজেশন, তাকে যদি আমি ছোট করে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমি যেটা বললাম, যেটা মনোবিজ্ঞানীরা বলে, তোমরা যদি কোনো বিষয়কে, কোনো শিক্ষণকে দীর্ঘস্থায়ী করতে চাও, তাহলে আরেকটা বিষয়ের সাথে তুলনা করে নাও। আমি সেই জায়গাটাই করছি। আমি রাষ্ট্রের বিষয়টা যেহেতু পড়বো, কারণ সিভিক্সের মূল বিষয় হচ্ছে নাগরিক এবং রাষ্ট্র, তাদের অধিকার, কর্তব্য এবং দায়িত্ব। সেই জায়গা থেকে আমি এই রাষ্ট্রটাকে ছোট একটি গবেষণার মাধ্যম করার জন্য পরিবারের সাথে তুলনা করব। অর্থাৎ আমি বলছি ফ্যামিলি ইজ দ্য মিনি স্টেট। অর্থাৎ পরিবারটাকে আমি যদি বুঝি, কারণ আমাদের পরিবার আছে এবং পরিবারে আমরা বসবাস করি। পরিবারের আইন কানুন, মূল্যবোধ, সেখানকার সিস্টেম, সেখানকার সংস্কৃতি, সেখানকার চলা, সেখানকার স্বাধীনতা, সাম্য, সবকিছুই কিন্তু আমরা পরিবারের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে আমরা পরিবারটাকে যদি একটু বুঝতে পারি এবং পরিবারের সাথে যদি আমাদের এই বিষয়গুলো তুলনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দেখি যে কিভাবে পরিবারটা মিনি স্টেট হচ্ছে, বা সরকারের আমরা ক্ষুদ্র একটি বনসাই বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু একটু বিজ্ঞান, তাহলে নিশ্চয়ই আমরা সেটা প্রমাণও করতে পারবো। তাহলে আমরা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু প্রমাণ করে দেখি যে কিভাবে ফ্যামিলিটা মিনি স্টেট হয়। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি আমাদের। হ্যাঁ, আমরা আমাদের এই যে হোয়াইট বোর্ডটা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। স্টেট যদি আমরা বলি, তোমরা নিশ্চয়ই এর আগেও জেনে আসছো বা তোমাদের জানার জন্য বলছি, রাষ্ট্র হবার জন্য অবশ্যই 4টি উপাদান থাকতেই হবে। একটা জাতিকে বা একটা জায়গাকে আমি যদি রাষ্ট্র বলি, তাহলে 4টা উপাদান মাস্ট। 4টি উপাদানটা কি সুপ্রিয় শিক্ষার্থীরা? প্রথমেই হচ্ছে, আমি যদি বলি, তার নির্দিষ্ট জনসংখ্যা থাকবে, ভূখণ্ড থাকবে, সরকার থাকবে এবং সার্বভৌমত্ব থাকবে। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে আমরা ফ্যামিলিকে মিনি স্টেট বলতে পারি। তাহলে প্রথমেই আমরা যদি বলি, প্রথমটা হচ্ছে আমরা বলি আমরা নিশ্চয়ই পরিবারের সবাই সদস্য আছি, অর্থাৎ জনগণ আছি, দাদা আছে,
বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, আমরা আছি, বোন আছেন, তাহলে আমরা কি একটা বলতে পারি যে একটা যে নির্দিষ্ট জনসংখ্যা থাকে সেই জনসংখ্যাটা আমরা বললাম, তাহলে প্রথম শর্তটা পূরণ হলো যে একটা জনসংখ্যা থাকবে। এবার দ্বিতীয় শর্তটা আমরা বলি রাষ্ট্র হবার জন্য তার একটি ভূখণ্ড থাকবে। হ্যাঁ, শিক্ষার্থীরা আমরা আবারও বলি, আমরা গল্প করছি এবং গল্পে গল্পে বোঝানোর চেষ্টা করছি। আমরা শুধু চেষ্টা করব এটাকে যে এই জায়গা থেকে বিষয়টা কিভাবে আমরা নিয়ে যেতে পারি, অর্থাৎ বোঝার জন্য। এটা করে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না যে না আমি এটাকে রাষ্ট্র বানালাম বলে এই রাষ্ট্র দিয়েই সবকিছু চলবে, তা না। আমাদের বোঝার স্বার্থে আমি এই উদাহরণটা তোমাদের সাথে ব্যবহার করছি। তাহলে দ্বিতীয় সংজ্ঞাটা কি হচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটা নিশ্চয়ই একটা স্টেট থাকবে, অর্থাৎ আমাদের একটা ভূখণ্ড থাকবে, লোকেশন থাকবে। এমন কোন কি পরিবার আছে যে পরিবার একটি জায়গায় বসবাস করে না? আমি দেখিনি অন্তত। তোমরাই জানো যে প্রতিটা পরিবারের একটি লোকেশন আছে, তাদের একটি ঠিকানা আছে। হ্যাঁ, তার মানে তাদের একটি ভূখণ্ড আছে, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্তটা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বললাম? তৃতীয় শর্তটি বললাম সরকার থাকতে হবে, অর্থাৎ একটা গভর্নিং বডি থাকবে। কি তোমাদের কি পরিবারে সরকার নেই? হ্যাঁ, সরকার অবশ্যই আছে। তোমাদের কি বলা হয় না একেবারে কলেজ শেষ করেই বাসায় ফিরবে, টিউশন থেকে কোথাও যাবে না, সন্ধ্যার পরে বাসায় আসবে, সন্ধ্যার পরে কোথাও থাকবে না? কি তুমি কি বুঝতে পারছো সরকার তোমাকে কিভাবে মোটিভেট করে অথবা কিভাবে তোমাকে একটি বিষয় করতে উদ্বুদ্ধ করে? হ্যাঁ, আমি বলছি দেখো তোমার পরিবারের মধ্যে একটি সরকার আছে, তোমার বাবা বা তোমার দাদা বা তোমার মা এই বিষয়টা কিন্তু তারা নির্ধারণ করছে। কিভাবে নির্ধারণ করছে? তারা কিন্তু বিষয়টা দেখছে যে হ্যাঁ তোমাকে একটা নিয়ম দিচ্ছে, কিছু কিছু স্বাধীনতা দিচ্ছে এবং একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস একটা গভর্নিং বডি আছে যেটাকে আমরা সরকার বলছি। এবং বলি লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট যদি বলি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ স্টেট, সেটা হচ্ছে আমরা বলছি সোভারিয়েন্টি। হ্যাঁ, আমরা বলছি সার্বভৌমত্ব। হ্যাঁ, সার্বভৌমত্বটা তো আছেই। কেন? আমি যদি সার্বভৌমত্বটাকে বলি যে তোমার বাবা এবং মায়ের যে বৈবাহিক সম্পর্ক সেটি সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা আসলে কি? সার্বভৌমত্বটা হচ্ছে স্বীকৃতি, অর্থাৎ গোটা বিশ্ব বা অপর যে দেশগুলো আছে, স্বাধীন দেশ আছে, তারা তুমি যে একটা স্বাধীন দেশ সেই স্বীকৃতিটা তারা প্রদান করবে। তোমার যে একটি আলাদা ঐতিহ্য আছে, আলাদা অর্গানাইজেশন আছে, সেটা তারা স্বীকার করবে, অর্থাৎ স্বীকৃতি। কেন? আমাদের বাবা মারা আমাদের সমাজে যদি স্বীকৃতি না থাকে তাহলে পরিবার গঠন করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম যে ফ্যামিলি ইজ দ্য মিনি স্টেট, অর্থাৎ পরিবারটা হচ্ছে বড় একটি রাষ্ট্রের একটি বনসাই আমরা বলতে পারি। তাহলে দেখো এই জায়গা তাহলে তো এমন হবার কথা, আমি যে বনসাইটা তোমাদের ওখানে উল্লেখ করলাম যে যা যা বৈশিষ্ট্য সেখানে আছে মোটামুটি তার সবগুলা এর ভিতরে থাকবে। তাহলে সেখানে আমি কিন্তু প্রমাণ করে দিলাম রাষ্ট্রবিজ্ঞান এইভাবেই বলে যে ফ্যামিলিকে আমরা কেন মিনি স্টেট বলছি। তাহলে এই জায়গা থেকে আমরা দেখবো সুপ্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে এই ফ্যামিলি দিয়ে আমাদের এই পড়ার বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি। আমরা আমাদের স্লাইডে দেখি, স্লাইডে এবার আমরা দেখার চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেখো, আমরা কোর্স প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ বলবো। আমরা প্রথমেই বললাম আমরা একটা গল্প করব আমাদের পরিবার নিয়ে। তোমরা একটু ইম্প্যাথি করো, দ্যাট মিনস তোমরা একটু ভিজুয়ালাইজ করো একটা বিষয়, একটু বোঝার চেষ্টা করো, একটু সোজা হয়ে বসে যে আমি একটা স্টেটের কথা বলছি, যে স্টেটটা আমি প্রমাণ করে দিলাম যে তুমি সেই স্টেটের একজন হচ্ছে নাগরিক, সেখানকার একটা জনগণ। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো যে আমরা প্রথম দুইটা বলি যে আমরা তো বললাম প্রথম দুই চ্যাপ্টার এগুলো পড়বো, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটাও মোটামুটি এই যে প্রথম অধ্যায়ের পরিণতি এবং সুশাসন পরিচিতিটা চলে আসবে এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা সুশাসন পরিচিতি আর একটু বিস্তারিত দেখবো। এই দুটো তো থাকবেই। এবার আমি যদি বলি, খেয়াল করে দেখো যে আমি বললাম যে তোমাদের একটা গভর্নমেন্ট থাকবে। দ্যাট মিনস আমি যদি বাংলাদেশের কথাই বলি তাহলে হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট। আমরা যদি তোমাদের বলি যে আমাদের এই দেশের প্রধানটাকে, এই যে রাষ্ট্রের প্রধানটাকে, তোমরা নিশ্চয়ই জানো সেটি এবং সবাই জানো। আমরা যদি বলি মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে আমাদের স্টেটের প্রধান। হ্যাঁ, আমাদের রাষ্ট্রের প্রধান হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। এবার যদি আমি বলি মন্ত্রিপরিষদ শাসিত সরকার যেহেতু আমরা ফলো করি, তাহলে আমাদের সরকারের প্রধান কে? হু ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে হচ্ছে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সরকার প্রধান। হ্যাঁ, অনারেবল প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট। এবার আমি তোমাদের যদি বলি এবার পরিবারটা কিভাবে হয়, তোমার দাদা যদি থাকেন, হ্যাঁ, তাহলে কি দাদা তোমাদের হেড অফ দ্য স্টেট হচ্ছে না? দেখো, পরিবারের সকল গুরুত্বপূর্ণ বিষয়ই কিন্তু তোমার বাবা তোমার দাদার সাথে আলোচনা করেন, যেটি আমাদের দেশেও তোমরা দেখবে যে রাষ্ট্রপতির আদেশক্রমে বলা হয় যে প্রধানমন্ত্রী সকল বিষয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে অবশ্যই রাষ্ট্রপতির পরামর্শক্রমে করবেন, অর্থাৎ রাষ্ট্রপতি তাকে পরামর্শ প্রদান করবে সেটা রাষ্ট্রপতির নামে। তাহলে কি দেখো, আমরা যেটা বলছিলাম যে আমাদের যদি হেড অফ দ্য স্টেট আমার দাদা হয়, আমাদের যদি গ্র্যান্ড প্যারেন্টস হন, তাহলে আমাদের বাবা যদি হেড অফ দ্য গভর্নমেন্ট হয়, অর্থাৎ আমার বাবা যদি প্রধানমন্ত্রী হন আমাদের এই ছোট স্টেটের, তাহলে কিন্তু সকল বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই বাবা ছেলে দুজন আলোচনা করে, অর্থাৎ তোমার বাবা দাদার সাথে কথা বলে দেখে যে হ্যাঁ আমি এই বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি, বাবা আপনি কি বলেন, তিনি আর কিন্তু কথা বলেন। তাহলে দেখো আমরা কিন্তু একটা এখানে বুঝতে পারছি, অর্থাৎ
যে বিষয়টা আমি বলছিলাম যে তোমাদের পরিবারে একটা মূল্যবোধ থাকে, এটা কিন্তু একটা মূল্যবোধ, এটা কিন্তু একটা কালচার। হ্যাঁ, কিছু আইন থাকে যেটি একটু আগেই তোমাদের বললাম যে সন্ধ্যার পরে বাইরে থাকবে না, এটি বললাম সুপ্রিয় শিক্ষার্থীরা। তারপরে কি বললাম যে হ্যাঁ, টিউশনি শেষ করে সঙ্গে সঙ্গে বাসায় আসবে, বিকেলে বেশি খেলবে না, পড়তে বসো। দেখো তোমরা তো মাঝে মধ্যে বলো না এটা আর ভালো লাগছে না, এত আইন আইন আইন, আমার একটু স্বাধীনতা চাই। হ্যাঁ হ্যাঁ, আইন আছে, তুমি খেয়াল করে দেখো, স্বাধীনতাও আছে। তোমার আজকে পরীক্ষা শেষ, তুমি গিয়ে যদি বলো হ্যাঁ আমার পরীক্ষা শেষ হয়ে গেল, আজকে সারা দিন আমি আজকে ঘুরতে যেতে চাই, তোমার বাবা বা তোমার গার্জিয়ানরা নিশ্চয়ই সেটা সেই স্বাধীনতা তোমাকে দেন। তোমার পরিবার একটি ভালো আয়োজন হলো, তোমরা সাম্যের মাধ্যমে বা সবাই সেটা সমানভাবে উপভোগ করার চেষ্টা করো। ইভেন এমনও হয় যারা তোমাদের জুনিয়র মেম্বার আছে তাদেরকে একটি বেশি সুযোগ দেওয়া হয়। তার মানে আমরা দেখছি দেখো একটি সুন্দর ব্যবস্থা আমাদের পরিবারে আছে, এটি কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রেও আছে। কিভাবে বলি, আইন, আমাদের সংবিধান আছে এবং সংবিধানে কিন্তু স্বাধীনতার কথা বলা হয়, তুমি বলতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, তোমার চিন্তা বিবেক বাক স্বাধীনতা থাকবে, যেটা বাংলাদেশ সংবিধানের 36, 37, 38 নম্বর অনুচ্ছেদে গেলে কিন্তু তুমি খুব সুন্দর করে দেখবে যে এই আইনগুলো স্পষ্টভাবে বলে দেয়া আছে, স্বাধীনতা আছে, তোমার বাক স্বাধীনতা আছে, সাম্য আছে। আমাদের সংবিধানও বলে যে আমাদের এখানে তোমরা যদি দেখো 28 নম্বর আর্টিকেলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে যে আমাদের যে নারী পুরুষের সমতা বিধান, অর্থাৎ আমরা একটা সাম্যের যে একটি আমরা এখানে একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানে আছে। তাহলে আমরা বলে দিলাম আমাদের পরিবারটা, মিনি স্টেটটা যেভাবে কাজ করছে ঠিক সেভাবে রাষ্ট্রও কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা পরিবারে যদি ইম্প্যাথি করে যে আমাদের জন্য এই আইন, এই স্বাধীনতা এবং এই বিষয়টা, সেটা আমাদের রাষ্ট্রেও আছে। তাহলে আমরা এটা তৃতীয় অধ্যায়ে পড়বো সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা একটু বলি, তোমরা ধরে নাও যে তোমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ তোমার বাবা তোমার মাকে বললেন, অর্থাৎ তিনি মন্ত্রীকে বললেন যে ছোট ছেলের পড়ালেখার খোঁজটা একটু বড় ছেলেকে রাখতে বলো। অর্থাৎ তারা একটু সুপারভাইজ করতে বলছে, সবার দায়িত্ব দিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখো যে ওই জনগণের, অর্থাৎ যদি আমি রাষ্ট্রের কথা বলি, সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। যেমন ছোটটার দায়িত্ব হচ্ছে ভালো করে লেখাপড়া করা, কারণ সে অনেক সুবিধা পাচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো। বড়টার কাজ হচ্ছে তার কাজের পাশাপাশি তার যেহেতু দায়িত্বটা একটু বেশি, ছোটটারও একটু হেল্প করার। এখন 2-3 দিনের মধ্যে মনে করো কোনো কাজ হয়নি, মা আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কি কাজটা সম্পূর্ণ করেছো, বা কলেজে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছো যে ছোট সে কলেজে ঠিক মতো যাচ্ছে কিনা। ও সে বললো যে না মা, আমার সুযোগ হয়নি, আসলে আমার সময়টা নেই, আমার ক্লাস করতেই তো সময় চলে যায়, অর্থাৎ আমার দপ্তরের কাজ করতেই তো সময় শেষ, আমি ওই দপ্তরে গিয়ে কিভাবে খোঁজ খবর নিব। তখন মা তোমাকে একটু হেল্প করলেন। কি হেল্প করলেন? যে এই দেখো তোমাকে কলেজের নাম্বার দিয়ে দিলাম, এই হলো টিচারের নাম্বার, তুমি একটু ফোন করো, ফোন করে একটু জেনে নাও। অর্থাৎ আমি যদি বলি কিছুক্ষণ আগে যে সুশাসনটা ছিল না, অর্থাৎ তার উপরে যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা সে পালন করেনি। তারপরে মা যখন হেল্প করলো, একটি প্ল্যাটফর্মের হেল্প নিল, অর্থাৎ ডিজিটাল একটা প্ল্যাটফর্মের হেল্প নেওয়া হলো। অর্থাৎ কি বলছি, যে ফোন করে নিয়ে নাও, খুব সময় বেঁচে গেল, জায়গা থেকে করা সম্ভব হলো এবং দ্রুত রেসপন্স পাওয়া গেল। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো যে আমরা একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে শিখছি। আধুনিক রাষ্ট্র যদি বলি, তোমরা যদি তোমাদের ইউনিয়ন পরিষদ দেখো, তোমাদের এখন লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা দেখো, তাহলে আমাদের বাংলাদেশের প্রতিটা লোকাল গভর্নমেন্টের বডিতেই একটি করে ছোট কম্পিউটার ল্যাব আছে। সেখান থেকে তুমি অনেক সুবিধা নিতে পারছো, যে সুবিধাগুলো আগে নিতে অনেক দূরে যেতে হতো, বা এখন স্বচ্ছতাটা অনেক বেশি চলে আসছে। তাহলে সেই বিষয়টাও তোমরা খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা এখানে একটা প্ল্যাটফর্মের কথা বললাম, যেটি হচ্ছে ই গভর্নেন্সের কথা বলছি, বা ই প্ল্যাটফর্মের কথা বলছি, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের কথা বলছি। আমরা একটু দেখি বোর্ড, ই প্ল্যাটফর্মের কথা বলছি, যে ই প্ল্যাটফর্মের মাধ্যমে যে গভর্নেন্সটা হচ্ছে সেটাকে আমরা ই গভর্নেন্স বলছি। আমরা এই বিষয়টা কিন্তু আমি গত দশক যদি বলি, বা গত শতাব্দীর শেষের দশক যদি বলি, তার আগে কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেন বলছি, আমি এখানে একটা ডেট লিখছি, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন আমরা সালটি লিখলাম। এই সালটি লিখলাম কারণ এই সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট আসলো। কেমন? এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট আসলো। আমি যদি গোটা বিশ্বের ই গভর্নেন্সের কথা বলি, তাহলে কিন্তু একটু খেয়াল করে দেখো, খুব মজার না? হ্যাঁ, এটা মনে রাখার জন্য খুব মজা হয়। এই যে এই দুই ক্যারেক্টারটা দেখো একটু খেয়াল করে, যে গোটা বিশ্বে অর্পানেট নামে একটি প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেটের আবিষ্কার হলো, যেটা হচ্ছে 1969। ঠিক বাংলাদেশে আসলো এই ক্যারেক্টারটা উল্টে গেল, অর্থাৎ 1996। হ্যাঁ, খুব মজার একটি বিষয়, মনে রাখার জন্য খুব মজার বিষয়, যে গোটা বিশ্বে ইন্টারনেট কোথা থেকে আসলো, কত সালে আসলো এবং বাংলাদেশে কত আসলো। এই দুইটা ক্যারেক্টারটা একটু উল্টিয়ে দিলেই বাংলাদেশে চলে আসে। তাহলে আমরা যদি বলি 1996 এর আগে আমি যদি ই গভর্নেন্সের কথা বলতাম, তাহলে কি খুব বেশি সুবিধা ছিল? না, ততটা বেশি আমরা সুবিধা পেতাম না। তারপর আমরা যদি গোটা বিশ্বের জায়গায় যদি বলি 1996 এর আগে ছিল, তাহলে কি খুব বেশি ছিল? হয়তো ছিল, কিন্তু এত বেশি সুদূর প্রসারী ছিল না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি দেখো, যে প্ল্যাটফর্মটা চলে আসলো যখন আমরা সুশাসনের কথা বলছি, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি সুশাসনের সময় একটি কথা বলেছিলাম, যে সেটা হলো গত দশকের 80
এবং 90-এর দশক থেকে এই যে সুশাসন বা গুড গভর্নেন্সের যে বিষয়টা বিশ্বব্যাংক কয়েন করলো গুড গভর্নেন্স, এই কথাটা কিন্তু এই দশক আসলো। হ্যাঁ, খেয়াল করে দেখো, তাহলে যখনই ই গভর্নেন্স বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মটা আমরা পেয়ে গেলাম, তখন থেকে সুশাসনের বিষয়টা আরো বেশি প্রসারিত লাভ করলো। তাহলে এই জায়গাটি আমরা বলছিলাম। তাহলে আমাদের এই পৌরনীতিতে আমরা এই বিষয়টা পড়বো যে কিভাবে গভর্নেন্সটা আমরা যদি করি, এটা যদি ই প্ল্যাটফর্মটা ব্যবহার করি, তাহলে আমরা কতটুকু সুবিধা পাই এবং সেই সুবিধাটা আমাদের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু সাহায্য করে, এটি আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা নিশ্চয়ই ভিজুয়ালাইজ করছো, চেষ্টা করছো যে পরিবার দিয়ে কিভাবে রাষ্ট্রটাকে বোঝানো যায়। দেখো, আমি বললাম যেহেতু আমি গল্প করব, গল্পের ভেতর থেকেই কিন্তু আমি দুইটা করে ক্যারেক্টার টান দিয়ে নিয়ে এসে কিন্তু আমি এখানে আমাদের চ্যাপ্টারটা তৈরি করছি। আমরা কিন্তু 4 চ্যাপ্টারে চলে গেছি সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা 5ম চ্যাপ্টারে চলে যাই। অর্থাৎ একটু আগে যে 3 এবং 4 নম্বর চ্যাপ্টারে যেটা বললাম যে তোমার উপরে কিছু দায়িত্ব ছিল, হ্যাঁ, কিছু কর্তব্য ছিল, কেমন এই দায়িত্ব এবং কর্তব্যের যে বিষয়টি, সেটাই কিন্তু আমরা এতক্ষণ কথা বলেছি। এবার আরেকটা আমরা বিষয় বলি, আমরা যদি নিজের একটা স্টেট হই, একটা যদি গভর্নমেন্ট হই, তাহলে আমাদের বন্ধুর বাড়িটাও একটা স্টেট, একটা গভর্নমেন্ট। অর্থাৎ আমরা যদি বাংলাদেশ হই, তাহলে পৃথিবীর যত এই যে রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্ব বলছি। তাহলে এই জায়গায় দেখো যে আমি মানুষ হিসেবে যেমন আমার স্টেটের একজন নাগরিক, বাট আমি কিন্তু অন্য দেশের নাগরিক না। তাহলে আমি যদি সেই জায়গায় যাই, তুমি ধরে নাও তোমার বন্ধুর বাড়ি বেড়াতে গেলে, অর্থাৎ আরেকটা স্টেটে তুমি গেলে, তাহলে কি সেখানে তোমার কোনো অধিকার থাকবে না? তোমার স্টেটের যে অধিকারগুলো ছিল সেগুলো ছাড়া? হ্যাঁ, অবশ্যই থাকবে। সেখানে তোমাকে মানুষ হিসেবে ট্রিট করা হবে, বন্ধু হিসেবে ট্রিট করা হবে, তোমাকে আপ্যায়ন করা হবে, অর্থাৎ তোমাকে কিছু অধিকার দেয়া হবে। এই যে অধিকারগুলো বলছি, অর্থাৎ তুমি তোমার রাষ্ট্রের বাইরে যখন যাবে, যখন তুমি বিশ্ব নাগরিক হবে, তখন মানুষ হিসেবে যে সুবিধাগুলো তুমি পাবে, সেগুলো কিন্তু আমরা এখানে কথা বলবো। অর্থাৎ মানবাধিকারের কথা আমরা বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা। মানবাধিকারটা কি? অর্থাৎ মানুষ হিসেবে আমরা যেটি পাই, সেটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত না, গোটা বিশ্বের নাগরিক হিসেবে সম্পর্কযুক্ত। আমি বিশ্ব নাগরিক হিসেবে যে সুবিধাগুলো আমার পাওয়া দরকার, সেটির জন্যই আমরা বলছি মানবাধিকার। তাহলে মানবাধিকার কি? আমি বললাম যেটা আমরা বলছি নিজেদের দেশের অধিকার কর্তব্য, যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল রাইটস, যেটি যেমন আমাদের সংবিধান আমাদেরকে এনশিওর করে, ঠিক এই মানবাধিকারও তাহলে কোনো অর্গানাইজেশন নিশ্চয়ই এনশিওর করতে হবে, না হলে মানবাধিকার লঙ্ঘন হলে কারা দেখবে? এরকম একটা সংগঠন আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা আমরা ইউএন কে বলতে পারি, বা ইউনাইটেড নেশনস সে মানবাধিকার বিষয়টি দেখে। তাহলে আমি কি বললাম যে আমরা অপরের বাসায় যাচ্ছি, বন্ধুর বাসায় যাচ্ছি, অর্থাৎ আরেকটা স্টেটে গিয়ে মানুষ হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সেটা নিয়েও আমরা কথা বলবো, যেটি আমাদের 5ম অধ্যায়ে আছে, অর্থাৎ মানবাধিকারের কথা বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা বন্ধুর বাড়ি থেকে বা আরেক রাষ্ট্র থেকে আবার আমরা চলে আসি, আমরা আমাদের আবার নিজেদের রাষ্ট্রে চলে আসি, আমাদের পরিবারের রাষ্ট্রে চলে আসি। এবার খেয়াল করে দেখো তো একটি মজার বিষয়, আমি যদি বলি যে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন এটা কিভাবে মিনি স্টেটে কাজ করে। হ্যাঁ, তোমার বোন কার ভক্ত বলো তো? কোন রাজনৈতিক দলের ভক্ত? বাবার ভক্ত না? অবশ্যই। রাজনৈতিক দলের প্রধান যদি বলি বাবা এবং মা দুইটা রাজনৈতিক দল, তাহলে তোমার বোন বা মেয়েরা কিন্তু খুবই বাবা ভক্ত হন স্বভাবতই, এবং ছেলেরা হন মা ভক্ত। তাহলে দেখো, ওখানেও কিন্তু দুইটা বিষয় আছে। তোমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমাকে বাঁচানোর জন্য বেশি ট্রাই করে হচ্ছে তোমার মা। যদি বোনের কিছু হয়, তাহলে বাবা সেটা চেষ্টা করে। তাহলে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু একটা বিষয় আছে। অর্থাৎ আমি বলছি, একটা সরকার গঠন করতে হলে আমাদের দেশকে উদাহরণ দিয়ে যদি বলি, গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যতম একটি শর্ত হচ্ছে যে একাধিক রাজনৈতিক দল থাকবে, এবং রাজনৈতিক দল মানে নেতা থাকবে, এবং নেতা থাকার পরে কি হবে? নেতা থাকলে অবশ্যই নেতৃত্ব থাকতে হবে। তাছাড়া আমি কেন তার গুণে মুগ্ধ হব? কেন তাকে আমি সাপোর্ট করব? আধুনিক সমাজ ব্যবস্থায়, যেটা আমি বললাম নাগরিকের অধিকার এবং কর্তব্য, আমরা সবাই সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারি না, আমরা ভায়া হয়ে করি, অর্থাৎ আমরা ইনডিরেক্টলি করি। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি, যেটা সরাসরি করে আমাদের প্রতিনিধিকে নির্বাচন করি। প্রতিনিধি তখন আমাদের হয়ে গিয়ে পার্লামেন্টে কথা বলে, আমাদের সুযোগ সুবিধা অসুবিধার কথা বলে, আমাদের সুবিধাটা নিয়ে আসার চেষ্টা করে, অসুবিধাটাকে কমানোর চেষ্টা করে। তাহলে এই বিষয়টা সুপ্রিয় শিক্ষার্থীরা চলে আসছে যে এখানে একটা নেতৃত্ব থাকবে, এবং খেয়াল করে দেখো, যদি রাজনৈতিক দল, নেতৃত্ব, এই দুটো বিষয় যদি খুব ভালোভাবে কাজ করে, এবং যদি আমরা যদি বলি এদের ভিতরে সম্পর্কটা যদি ইতিবাচক হয়, তাহলে কিন্তু অবশ্যই সুশাসন আসতে বাধ্য। হ্যাঁ, সুশাসনটা চলে আসবে। অর্থাৎ যত বিষয়গুলো আসুক না কেন আমাদের এই সিভিক্স ফ্যাসিলিটিজের সাথে, সেগুলো যদি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, তারপরে যদি আমরা বলি ইম্প্যাথি, তারপরে যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিস যদি থাকে, তাহলে আমরা দেখবো অবশ্যই সুশাসনটা তার সাথে সাথে চলে আসবে, তাকে আলাদা করে নিয়ে আসতে হবে না, যেটি বিশ্বব্যাংক বলেছিল তার প্রেসক্রিপশনে। হ্যাঁ, এবার আমরা একটু যাই, আমরা রাজনৈতিক দল নিয়ে কথা বললাম, আমরা কেউ বাবা ভক্ত, কেউ মা ভক্ত, হ্যাঁ, আবার কেউ আছে যখন যেটা দরকার তখন তার ভক্ত হই, এরকম আমাদের বাস্তব জীবনেও আছে। তোমরা নিশ্চয়ই একটু যদি মিলিয়ে নাও, তাহলে দেখতে পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার সরকার কাঠামো নিয়ে কথা বলি। হ্যাঁ, এবার বলছি দেখো, বাড়িতে একটা মাত্রই সরকার আছে, একটা মাত্রই ব্যক্তি আছে, তার কথা ছাড়া কোনো কথাই হয় না।
বাবা যা বলবেন সেটাই হবে, এরকম আছে না পরিবার? অবশ্যই আছে। সেটা এক না একতন্ত্র, হ্যাঁ, সরকারের একটি কাঠামো। তার মানে সেখানকার রাষ্ট্রপ্রধান যা বলবেন তার একটি বাইরেও কিছু হবে না, এরকম আছে। তুমি দেখো তোমার পরিবারে না থাকলেও অনেক পরিবারে আছে, বাবা যা বলেন সেটার এক চুল কোথাও যাওয়া যাবে না, চুন থেকে পান খসা অসম্ভব, খুঁজবে না, এক না একতন্ত্র, অর্থাৎ সরকার কাঠামো। আবার আমি যদি বলি অনেক পরিবার আছেন যারা সবাই মিলে গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়, আমি গণতন্ত্রের কথা বলছি। তারপরে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের ক্রমানুসারে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। তারপরে আমি তোমাদের যদি বলি যে দেখো আমরা আমাদের দেশের কথা যদি বলি তাহলে আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, অর্থাৎ আমরা ইনডিরেক্টলি আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মিনিস্টারদের নির্বাচন করছি, মিনিস্টাররা প্রাইম মিনিস্টারকে নির্বাচন করছে, তারপরে প্রাইম মিনিস্টার বা সবাই মিলে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে এবং তারা হেড অফ দ্য স্টেট কেউ হচ্ছে, হেড অফ দ্য গভর্নমেন্ট কেউ হচ্ছেন। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো এখানেও সরকার কাঠামোটা এটিও কিন্তু আমাদের আছে। আমি যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই, আমেরিকার দিকে যদি কথা বলি তাহলে সেখানে সর্বসেবা হচ্ছে প্রেসিডেন্ট, তোমরা সবাই জানো। আমাদের দিকে যদি তাকাই তাহলে সরকারের সর্বসেবা কে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, আরেকটি মজার বিষয় বলি সরকার কাঠামোর মধ্যে, তোমরা দেখো যে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটি আছে। এখন মনে করো যে আমি শুধু তো বললাম তোমার এই ফ্যামিলিটা তোমার বাবা মা ভাই বোন এবং হচ্ছে দাদা নিয়ে প্রতিষ্ঠিত, বা আমি যদি এখন একান্নবর্তী পরিবারের কথা বলি, চাচা আছে, ছোট চাচা আছে, মেজো চাচা আছে, অর্থাৎ সবাই মিলে একটা স্টেট করলাম, দ্যাট মিনস ইউনাইটেড স্টেট করলাম। এটাকে কিন্তু আমরা ইউনাইটেড স্টেটের সাথে কথা বলতে পারি, অর্থাৎ তাদের কিছু কিছু দায়িত্ব আবার তাদের হেডের কাছে দেয়া, চাচার কাছে দেয়া, ছোট চাচার কাছে দেয়া, এভাবে দেয়া। তাহলে এই দেখো আমরা খুব সুন্দর করে যেটা প্রমাণ করলাম ফ্যামিলি দ্য মিনি স্টেট, সেভাবে কিন্তু আমাদের প্রমাণও হয়ে যাচ্ছে যে সরকার কাঠামো এটা, ওটা ওই সিস্টেমটা কি? ওই সিস্টেমটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আমরা আমেরিকার কথা বলতে পারি, আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলতে পারি, যেখানে কেন্দ্রীয় সরকার আছে, যেখানে লোকাল গভর্নমেন্ট আছে বা স্থানীয় সরকার আছে, তারা তাদের কাজের সমন্বয়ের মাধ্যমে তাদের রাষ্ট্রটা পরিচালনা করে। তাহলে এটিও কিন্তু আমাদের পরিবারে আছে, যেখান থেকে আমরা এই বিষয়টা আরো বিস্তারিত আমাদের এই অধ্যায় 7 দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পরিবারের অনেক কার্যকলাপ নিয়ে কথা বললাম। পরিবারে আমরা কে কি কাজ করছি, কে নাগরিক, কে কার দায়িত্ব পালন করছি, এবং এই যে বিষয়টা চলে আসে তুমি খেয়াল করে দেখো, তুমি যখন এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তোমরা 2 দিন পর সাংবিধানিকভাবে দেশের নাগরিক হবে, তোমরা তোমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই যে একটা সময় তোমরা পার করলে, এর ভিতরে দেখবে তোমাদের পরিবারে কিন্তু একটা সংস্কৃতি আছে। হ্যাঁ, সংস্কৃতিটা কি? আমরা বলি যে যখন সিনিয়র কেউ কথা বলবেন, বাবা কথা বলবেন, তখন তোমরা কিন্তু কেউ তার উপরে কথা বলবে না, তার কথা শেষ হলে কথা বলবেন। এটা কিন্তু আমাদের বাঙালি সমাজের একটা ঐতিহ্য, একটা কালচার আমরা বলি। হ্যাঁ, তারপরে এমন আছে যে স্বাভাবিকভাবে এটা আমরা সবাই জানি। দেখো, এটা যদি আজকে আমাদের সবার সামনে ক্লাস হতো, এটা খুবই স্বাভাবিক। আমি আসার সাথে সাথে কেন জানি সবাই দাঁড়িয়ে যায়, বা শিক্ষক আসলেই ছাত্ররা দাঁড়িয়ে যায়। এটা কি কোথাও লেখা আছে? তোমাকে কেউ কি মানে লিখে দিয়েছে যে এটা যদি না হয় রাজশাহী কলেজের শর্তে যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে? না, এটা কিন্তু আমাদের একটা কালচার, এটা কিন্তু আমাদের একটা সংস্কৃতি। হ্যাঁ, এইরকম করে আমরা যদি বলি রাষ্ট্রেরও একটা সংস্কৃতি আছে, অর্থাৎ ক্ষমতা শেষ হয়ে গেলে ক্ষমতার পালাবদলটা কিভাবে হয়, আমাদের রাজনৈতিক নেতারা কিভাবে তাদের নিঃস্বার্থভাবে আমাদের জনগণের জন্য কাজ করেন, আমাদের সরকার কাঠামোগুলা কিভাবে তাদের সুবিধাগুলাকে জনগণের সুবিধায় রূপান্তরিত করেন, এই বিষয়টা বলছি একটা সংস্কৃতি, একটা রাষ্ট্রের ভেতরে আছে, যেটা আমি বলি যে আমাদের পরিবারের ভেতরে আছে। তুমি জানো নিশ্চয়ই ভালোভাবে, আমি যেমন একটু আগেই বললাম প্রিভিয়াস চ্যাপ্টার, যে সাম্যের একটি বিষয়। খেয়াল করে দেখো যে আমাদের একটি সংস্কৃতি হচ্ছে যদি ভালো কিছু হয় তাহলে জুনিয়রদের, অর্থাৎ যারা ছোট সদস্য আছে তাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। ঠিক আছে, এটা ভালো জিনিস, তুমি আগে নাও। এটা কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের দেশেরও সেটা আছে এবং খুব সুন্দরভাবে পালাবদল হয়। অর্থাৎ আমরা যদি বলি বাবা স্বাভাবিকভাবেই বিজনেসের কারণে যদি 1 মাস না থাকেন, সে কিন্তু তার দায়িত্বভারটা মায়ের হাতে দিয়ে যান, সুন্দর করে বলেন যে আমি তোমাকে দায়িত্বভারটা দিয়ে গেলাম, তোমরা সুন্দর করে এটা পরিচালনা করো। অর্থাৎ একটা স্মুথ ওয়ে, হ্যাঁ, যে কিভাবে আমরা আরেকজনকে আরেক জায়গায় এই যে ক্ষমতার পালাবদলটা করছি। হ্যাঁ, এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি এবং জনমত, অর্থাৎ আমরা সবাই যে কথাটা বলবো সে কথাটা কিভাবে আমরা সে বিষয়টা করবো। আমি যে বললাম এক না একতন্ত্র, অর্থাৎ বাবা যেটা বলছেন সবাই, তারপরে আমরা পরিবারের সবাই বললাম যে না বাবা, এটি একটি সুবিধার কাজ না, আমরা সবাই মিলে মনে করছি এটা ভালো, তাহলে তোমার উচিত সেই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করো। তখন বাবাও হয়তো সেই বিষয়টা মেনে নেয়। এটাই আমরা বলছি জনমত, অর্থাৎ জনমতের মাধ্যমে বা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে আমরা এই সিভিক্স বা পরিণতির বিষয়গুলো দেখবো। এটিও আমাদের 8ম চ্যাপ্টারে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের গল্পের শেষের দিকে। আজকে থেকে হয়তো তোমাদের মনে হতে পারে ইয়েস ইউ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ ইউর মিনি স্টেট, যেটা হচ্ছে তোমাদের আমরা বললাম তোমাদের পরিবার। ইয়েস, তোমরা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সদস্য, সেটি হচ্ছে তোমাদের পরিবারের, তোমাদের সমাজের, তোমাদের ইনস্টিটিউশনের এবং অবশ্যই আমাদের রাষ্ট্রের। এবার আমরা বলছি জনসেবা ও আমলাতন্ত্র। হ্যাঁ, এই যে আমরা যত কথা এতক্ষণ বললাম সবকিছু আসলে কিসের জন্য?
একটু ভালো থাকবে, সবাই একটু সুবিধায় থাকবে, সবার গুণের একটু বিকাশ ঘটবে, সবাই নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবে, সেখান দিয়ে এটাই হচ্ছে আসলে জনসেবা। এটিও আমরা একটু কথা বলবো। আমলাতন্ত্রটা হচ্ছে কি, আমরা একটু বলি, ম্যাক্স ওয়েবার হচ্ছে মূলত আমলাতন্ত্রের জনক। সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাক্স ওয়েবার এই কথাটি কিভাবে বলে গেছেন? ম্যাক্স ওয়েবার বলছেন যে সরকারের তুলনামূলকভাবে কিছু স্থায়ী কর্মচারী থাকবে যারা ডিসিশন মেকিং এ ভীষণ প্রম্পট হবে, অর্থাৎ খুবই যৌক্তিক এবং ভালো ডিসিশন খুব অল্প সময়ের মধ্যে নিতে পারবে। তারা ট্রেনিং পাবে অনেক কিছু এবং তারা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হবে। সেই একটি গোষ্ঠীকে তারা বলছে আমলাতন্ত্র, অর্থাৎ আমলা বলছে, যেটাকে আমরা গভর্নমেন্টের নিউক্লিয়াসও বলতে পারি, যারা গুরুত্বপূর্ণ ডিসিশন তৈরি করে থাকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলা নিয়ে কথা বলে, যেটা দিয়ে গোটা রাষ্ট্র হয়তো আমরা বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকি। এটিও আমরা বিস্তারিত পড়ব চ্যাপ্টার 9। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এটি যদি তোমরা দেখো, তোমাদের বই যদি তোমরা বার করো, তাহলে তোমরা খুব সুন্দর করে তোমরা দেখতে পাবে যে বিষয়টা আছে। এবং লাস্ট চ্যাপ্টার বাট নট দ্য লিস্ট, সব কিছু দিয়ে আমরা এখন একটু কল্পনা করি, মনে করো আমরা সুন্দরভাবে বিষয়টা নিয়ে কথা বলছি। তোমরা একটু চিন্তা করো তো যে প্রথম থেকে শুরু করে, সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা বললাম, এগুলা দিয়ে আসলে কি একটা বন্ডেজ করে, তুমি একটু 30 সেকেন্ড একটু চিন্তা করে নাও। হ্যাঁ, যে আমি যে বললাম তোমরা পরিবারের সদস্য, পরিবারটা হচ্ছে একটি রাষ্ট্র, সেখানে আইন থাকে, কানুন থাকে, সরকার থাকে, জনমত থাকে, সেবা থাকে, সবকিছু একটু ইম্প্যাথি করো যে এই 9টার সাথে 10ম যে চ্যাপ্টার দেশপ্রেম এবং জাতীয়তা, এটি কিভাবে কাজ। 30 সেকেন্ড, হ্যাঁ, তোমরা 30 সেকেন্ড একটু ভাবতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বিষয়টা নিজের সামনে দৃশ্যমান করার চেষ্টা করেছো, দেশপ্রেম। এইবার আমি বললাম তোমার ইন্টারমিডিয়েট শেষ, ধরে নাও তুমি নাগরিক, তুমি অক্সফোর্ডে যাচ্ছ, ক্যামব্রিজে যাচ্ছ, হার্ভার্ডে যাচ্ছ, হ্যাঁ, পড়ালেখা করার জন্য যাচ্ছ, ধরে নাও আন্ডারগ্রেড করার জন্য যাচ্ছ। সেখানে গিয়ে তোমার প্রথমে কি মন টিকবে? না। ধরে নেই তুমি যদি সরাসরি ক্লাস হতো, তোমরা মেসে চলে আসছো, তোমাদের প্রথমে কি মন খুব খারাপ হতো না? অর্থাৎ দেখো, সে দেশের জন্য কিন্তু তোমার মন পুড়তো, মন খুব খারাপ হতো এবং মনে হতো একটু যদি যেতে পারতাম, একটু যদি সবার সাথে কথা বলতে পারতাম। এটি হচ্ছে মূলত দেশপ্রেম, দেশের জন্য একটা পজিটিভ ফিলিং, দেশের জন্য কিছু করার ইচ্ছা। হ্যাঁ, এটি হচ্ছে দেশপ্রেম এবং এটি হচ্ছে জাতীয়তা। অর্থাৎ আমি যে জায়গা থেকে উঠে আসছি, যে কালচারে বড় হয়েছি, যেটা বলতে শিখেছি, যেভাবে খেতে শিখেছি, যেভাবে চলতে শিখেছি, যেভাবে পড়তে শিখেছি, সেটি হচ্ছে আমাদের মূলত জাতীয়তা। আমরা বলি বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা। এই বিষয়টি, এটা আমরা একদম শেষে পড়বো যে দেশপ্রেম বিষয়টি কিভাবে কাজ করছে এবং জাতীয়তার বিষয়টি কিভাবে কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বলি যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম শিক্ষার্থীরা, সেই বিষয়টি তোমরা দেখলে যে আমরা এই যে একটি গল্প করলাম এবং এই গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এই একটা বছরে আসলে কি কি পড়বো, কি কি জানবো এবং কোন কোন বিষয়ে আমাদের প্রস্তুতি নিব, যেগুলো নিলে পরীক্ষার বা এসে চূড়ান্ত মূল্যায়নে আমরা খুব ভালো করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের এজেন্ডা নাম্বার 2-তে আছি, অর্থাৎ আমরা ক্লাসের শেষের দিকে একেবারে চলে আসি এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখবো। এবং পরবর্তীতে আজকে আমি বলে দিই, আজকে আমরা অবশ্যই প্রথম ক্লাস করছি, ইন্ট্রোডাকশন টু সিভিক্স করছি, আমরা সেটা কথা বলেছি। এবার আমরা দেখি তাহলে আমাদের 3 নাম্বার লার্নিং আউটকামটা কি হতে পারে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যেহেতু মানবিক শাখা শিক্ষার্থী, আমরা কেন সিভিক্সটা পড়বো, গুড গভর্নেন্স নিয়ে আমরা চিন্তা করব কেন? আমি প্রথমেই বলেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, কারণ দুইটা, আমরা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে একাডেমিক পয়েন্ট অফ ভিউ এবং দ্বিতীয়টা হচ্ছে ভেরি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে যে আমাদের ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটি কেমন? যে আমি যদি একাডেমিক ভাবে যদি চিন্তা করি, সেটা আগেও বললাম, প্রথমে আমরা বলবো যে সুন্দর বা সুনাগরিক হবার জন্য আমরা সিভিক্স পড়বো। সর্বপ্রথম কথা, আমাকে পরীক্ষা পাশ করতেই হবে তেমনটা যেমন বিষয়, তার চাইতে আমি যদি বড় একটি স্বার্থ বলি, তাহলে সুনাগরিক হওয়ার জন্য। কারণ সুনাগরিক হতে হবে, অর্থাৎ আমি যাই হই না কেন, আমি যত বড়ই ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন হই না কেন, আমি যদি সুনাগরিক না হই, আমার ভিতরে যদি দেশপ্রেম না থাকে, দেশের জন্য করার কোনো কিছুর তাগিদ না থাকে, তাহলে কিন্তু সেই গুণটা আমাদের দেশের জন্য কাজে আসে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি প্রথমেই বলবো যে নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে কথা বলবো এবং তুমি যখন সেটা নিয়ে সচেতন হবে, অর্থাৎ তুমি যখন সচেতন হবে যে এখন রাত 10টা বা 11টা বাজে, এখন আমার উচ্চস্বরে গান বাজানো ঠিক হবে না, পাশের বাড়ির অসুবিধা, ঠিক সাথে সাথে তুমি কিন্তু এটাও আশা করো যে তারাও সেটা করবে না। হ্যাঁ, এই যে আমি বলছি যে তোমার যে একটা দায়িত্ব, এই যে দায়িত্ব জ্ঞান, একটা রেসপন্সিবিলিটি, এই বিষয়টা নিয়ে আসার জন্যই
আমরা সিভিক্স পড়ব, আমরা পরিণতি ও সুশাসন পড়ব। এবং আমরা সবার আগে বলি এবং আমাদের মটোটাই হচ্ছে যে একটা বেটার টুমোরো, এবং বেটার টুমোরোর ওয়ান অফ দ্য মোস্ট এলিমেন্টস হচ্ছে একটা ভালো মানুষ। তোমাকে মানুষ হতে হবে এবং ভালো মানুষ মানে একজন ভালো সুনাগরিক। এটি একটি বিষয়। তাহলে আমি এই বিষয়টি বললাম। এবং আমি যদি ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে এখন আমি বলছি আমরা যেহেতু মানবিক শাখার শিক্ষার্থী, আমাদের ক্যারিয়ারটা কি আমরা চিন্তা করছি। আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমরা বাইরের ইউনিভার্সিটিতে পড়বো, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমাদের কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন আমাদের পদচারণায় মুখরিত হবে, ডাস হবে, হাকিম চত্বর হবে। এই যে একটি বিষয়, সেখানে যাওয়ার জন্য যে বিষয়গুলো, বা আমরা যদি বলি তারপরে আমরা বড় দেশে আমলা হব, সিভিল সার্ভিসে আসব, তাহলে এই জায়গায় আমাদের যে এখনকার যে কাঠামোটা আছে পরীক্ষার কাঠামোর, সেই কাঠামোর অনেক বিষয়টাই আমাদের সিভিক্সের মধ্যে চলে আসে। অর্থাৎ আমি যদি বলি এরপরে অ্যাডমিশনের প্রিপারেশন, দেন তোমার ক্যারিয়ারের প্রিপারেশন, বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রিপারেশন, এবং একজন ভালো নাগরিক হওয়ার জন্য তুমি এই বিষয়টি যদি পড়ো, অন্য বিষয় অবশ্যই আছে, অন্য বিষয় থাকবে, তবে আমাদের এই বিষয়টার ভিতরে বেশি চলে আসে। যেমন আমি একেবারে যদি বলি, আমরা এখানে সংবিধান পড়বো, সুপ্রিয় শিক্ষার্থীরা আইন পড়বো, যেটি আমি বাংলাদেশ সিভিল সার্ভিস অথবা বিসিএস এর একটি রিটেন পরীক্ষার একেবারে 100 মার্কসে আছে বাংলাদেশ সংবিধান থেকে। সেটা যদি আমরা এখন থেকে জেনে যাই, তাহলে যে আমরা ভালো করব এটি তো বোঝাই যায়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা আমাদের ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, আমরা অন্য বিষয়টা পড়বো, তবে আমরা সিভিক্সটাকে প্রিফার করার চেষ্টা করছি বা প্রিফার করার কথা বলছি। কারণটা হচ্ছে যে এটি আমাদের ক্যারিয়ারকে একটু বেশি আগিয়ে নিয়ে যাবে, ক্যারিয়ারটাকে আমাদের ভালো করার জন্য এটি খুব বেশি সুবিধা। তাহলে সেই জন্য আমরা সিভিক্সটাকে বলছি। তাহলে আমাদের দুটো কাজই হয়ে গেল, অর্থাৎ আমাদের রেজাল্টও ভালো হলো, তারপরে ভবিষ্যতের জন্য আমাদের প্রিপারেশনও থাকলো, সেটি একটা হলো। এবং সাথে সাথে আমি যদি সেটা আমাদের ভেতরে ইম্প্যাথি করি, তাহলে আমাদের অবশ্যই আমরা সুনাগরিকও হলাম। তাহলে আমরা যদি একটা কাজ করে 3 দিক দিয়ে আমরা উপকৃত হই, তাহলে কেন আমরা এই ইউটিলিটিটা নিব না? আমরা কেন এই সুযোগ ব্যয়ের ধারণাটা কাজে লাগবো না সুপ্রিয় শিক্ষার্থীরা? অর্থাৎ আমরা এটা করব, সেখান থেকে আমাদের সেই সুবিধাটা পেয়ে যাব। এটি হচ্ছে আমরা বলছি যে হোয়াই শুড উই রিড অর স্টাডি সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, এটা একটি বিষয়। একেবারে এই শেষ দিকে আমি চলে এসেছি সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের এই বিষয়টা হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স। অর্থাৎ আমরা এখন থেকে বলি, যদি একটা ওয়েল প্ল্যান করি, আমরা জানি এ ওয়েল প্ল্যান ইজ হাফ ডান। তুমি যদি একটা ওয়েল প্ল্যান করো তোমার ভবিষ্যৎ সম্পর্কে, এবং আজকে থেকেই যদি প্ল্যানটা তোমার পড়ার টেবিলের সামনে যদি টাঙ্গানো থাকে, তাহলে সেটা কিন্তু তোমাকে স্টেপ আপ করবে, তোমাকে কিন্তু ইগনাইট করবে যে হ্যাঁ তোমাকে এই কাজটা করা উচিত, তোমার এই টাইম লাইন বা এটা ডেডলাইন, এর ভিতরে তুমি কাজটা করো। অর্থাৎ আমি একটু বক্স থেকে আলাদাভাবে যদি একটু চিন্তা করি, তাহলে কি দেখবো? আজ থেকে 2 বছর পরেই যদি একটু চিন্তা করি, আমরা একটু অ্যাডভান্স হই। আমি জানি তোমাদের থিঙ্কিংটা হচ্ছে স্কাই হাই, তোমাদের মোরালটা স্কাই হাই। দেখো খেয়াল করে যে শুধু একাডেমিক বিষয় দিয়ে কিন্তু আধুনিক জামানায় টিকে থাকা যায় না, বিশ্বমানের নাগরিক হওয়া যায় না, বিশ্বমানের শিক্ষার্থী হওয়া যায় না, যেটি আমাদের রাজশাহী কলেজের শিক্ষার্থীরা হন। আমাদের রাজশাহী কলেজে অ্যালামনাস আছে যারা হচ্ছে অলিম্পিকে খেলছে, আমাদের রাজশাহী কলেজে অ্যালামনাস আছে যারা গোটা বিশ্বের মানবতার জন্য কাজ করছে। এবং তোমরা যদি দেখো আমাদের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে গিয়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাহলে এই যে বিশ্ব মাপের একটি শিক্ষার্থী হবার জন্য তাহলে কি করা উচিত? আমি যেটা মনে করি যে তোমার পাঠ্য বই যদি 7টা হয়, তাহলে আরো প্রতিটা বইয়ের বিপরীতে 3টা করে পড়া উচিত, অর্থাৎ 3 7 21টা পড়া উচিত এক বছরে। তারপরে যদি 12 দুগুণে 24 বলি, তার মানে এক বছরে তোমার প্রতি মাসে 2টা করে তোমার পাঠ্যপুস্তকের বাইরেও পড়া উচিত। কেন পড়া উচিত? জাস্ট বিকজ অফ এনহেন্সিং ইউর সফট স্কিল, সফট পাওয়ার, যেটা গতকালকেও আমাদের ডিজি মহোদয় বলে গিয়েছেন, তুমি জানো সফট স্কিলটা কি? বেসিক্যালি দ্যাট ইজ ইউর ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটি, ক্রিটিক্যাল অ্যাবিলিটি, তারপর আমরা বলছি অ্যাডাপ্টেবিলিটি থাকবে, মোরালিটি থাকবে, ইমপ্যাথি থাকবে, এমপ্লয়েবিলিটি থাকবে। এটার জন্য রাজশাহী কলেজ অবশ্যই বেস্ট বলবো। আমাদের 50টা ক্লাব আছে, যে ক্লাবগুলা তোমাদের ভেতরের গুণগুলোকে টেনে বার করে নিয়ে আসতে পারে যদি তোমরা শুধু আমাদের এখানে আসো। ডিবেটিং ক্লাব, রোভার, বিএনসিসি, ডান্স ক্লাব, সাংবাদিক সমিতি, এইভাবে 50টা ক্লাব আছে, যে ক্লাবের যদি তোমরা একদিন করে দেখো, তারপর তোমাদের 1 মাসের বেশি সময় লাগবে। তাহলে অবশ্যই তোমরা আসো, তোমরা যেভাবে পারো, তোমরা যদি অনলাইনে পারো, অফলাইনে পারো, তোমরা সেই ক্লাবের সাথে একটু সংযুক্ত হয়। এবং সেটাতে তোমাদের কি হবে, এই যে বললাম তোমাদের এই যে পাঠ্য বই 7টির বাইরে যদি আরো 21টি বই পড়ো এবং ক্লাবের সদস্য হও, তোমাদের এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার অ্যাবিলিটিটা বেড়ে যাবে। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটিটা যখনই বেড়ে যাবে, আমি তোমাদের এটা কেন বেড়ে যাবে বলছি, বা লিঙ্কিং করার ক্ষমতাটা বাড়ানো কেন দরকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রসেস তোমরা নিশ্চয়ই জানো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। তোমরা মানবিক বিভাগের শিক্ষার্থী, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। তুমি যদি অক্সফোর্ডে পড়তে চাও, ক্যামব্রিজে পড়তে চাও, হার্ভার্ডে পড়তে চাও, এমআইটিতে পড়তে চাও, ইয়েলে পড়তে চাও, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে চাও, না, এই অ্যাডমিশন প্রসেস তুমি পার হতে পারবে না। সেখানে যেমন তোমার একাডেমিক এক্সিলেন্স লাগবে, সাথে সাথে তোমার ইসিএ লাগবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবে। ইসিএ গুলাতে তুমি যদি স্মার্ট না হও, সফট স্কিল যদি তোমার অনেক বেশি স্মার্ট না হয়, দেন তুমি ওখানে গিয়ে অ্যাডমিট হতে পারবে না। তাহলে আমি যদি বিশ্বমানের নাগরিক হতে চাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে অবশ্যই থিঙ্ক আউট অফ দ্য বক্স করতে হবে। অর্থাৎ আমি বলে দিলাম, তোমাদের একটা টাইমলাইন দিয়ে দিলাম, এই
প্রতি মাসে দুইটাই একটা বইয়ের বিপরীতে অবশ্যই দুটা অন্য বই পড়বে তোমরা। তোমাদের ইসিএ করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য আমাদের কলেজের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সাথে তোমরা সম্পৃক্ত হবে। এবং এবং তোমাদের আমি খুব ভালোভাবে বলছি, আমাদের শিক্ষার্থীরা কিন্তু শুধু বই পড়ে না, আমাদের কলেজ থেকে বাংলাদেশ সেরা শিক্ষার্থী হয় যে একটি ভালো বই লিখেও। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে ভালো বই লিখে। তাহলে এই অ্যাক্টিভিটিস গুলো যাদের ভালো, যারা এই টাইম লাইনটা নিজেদের পড়ার টেবিলে রাখে এবং সেভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করে, তারা ঠিক আজ থেকে 2 বছর 3 বছর পরে তারা বিশ্বমানের একটি নাগরিক হতে বা সেই পথে এগোবে। সেখান থেকে যেমন তোমাদের দেশপ্রেম বাড়বে, অর্থাৎ তোমার পরিবার উপকৃত হবে, তোমার সমাজ উপকৃত হবে, তোমার রাষ্ট্র উপকৃত হবে। অর্থাৎ তুমি একজন যোগ্য নাগরিক হবে, তুমি যোগ্য মানুষ হবে, যোগ্য একজন প্রশাসক হবে। এর মাধ্যমে গোটা বিশ্বই সুবিধা পাবে তোমাদের কাছ থেকে। এবং আমরা হয়তো একসময় বলবো যে এটি হচ্ছে আমাদের গর্বিত অ্যালামনাস বা প্রাউড মেম্বার অফ আওয়ার রাজশাহী কলেজ ফ্যামিলি, এটা আমরা একসময় বলবো। তাহলে আজকে থেকে আমাদের সেই আশাটা বা সেই স্বপ্নটা আমরা দেখি, আমাদের মোরালটা স্কাই হাই করে নেই, আমাদের হোপটা স্কাই হাই করে নেই যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আরো যেগুলো আছে, আমরা গোটা বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো আন্তর্জাতিক মানের, আমরা সেখানে আমাদের সেই 1000 বছর বা 100 বছর পুরানো বিল্ডিংগুলো আমাদের যেন পদচারণায় মুখরিত হয়ে থাকে, আমাদের দেশ জাতি যেন উপকৃত হয় এবং আমরা যেন গর্ব করে বলতে পারি সেই জায়গায় যে আমরা ভালোভাবে পড়ছি, ভালো করে জানছি এবং ভালোভাবে দেখছি। তাহলে আমাদের সেই প্রত্যাশাই রইল সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা যে বিষয়টা তোমাদের দেখালাম, সিভিক্স এবং সুনাগরিক হওয়ার জন্য এবং বিশ্বমানের নাগরিক হওয়ার জন্যই আমরা চেষ্টা করব পড়ার জন্য। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থাকবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখানে সরাসরি প্রশ্ন করার সুযোগটা আমাদের সীমিত। আমার ইমেল আইডি দেওয়া আছে একেবারে প্রথমে, আমাকে অবশ্যই ইমেল করবে এবং অবশ্যই প্রশ্ন করতে শেখো। ইমেল করাটা একটা স্কিল, এটিও একটা সফট স্কিল। ইমেলটা অবশ্যই তোমাদের করা উচিত, কারণ তোমরা অনলাইনে যেহেতু ক্লাস করতে পারছো, তোমাদের মেল আইডি দিয়ে তোমরা ইমেলও করতে পারবে। তোমরা আমাদের কাছে প্রশ্নটা পৌঁছাও, আমরা চেষ্টা করব উত্তরটা তোমাদের কাছে খুব দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তাহলে আমাদের একটা ইন্টারাকশন বাড়বে, তোমাদের কমিউনিকেশন স্কিল বাড়বে, যোগাযোগ স্কিল বাড়বে এবং এটি তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। সামনের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে এবং রাজশাহী কলেজকে তোমরা ওন করবে, বাংলাদেশকে ওন করবে, সেই আশায় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।